তাহনানের হোস্টেলে ফিরতে বেশ রাত হলো। দেরি হওয়ার জন্য শুরুতেই সে হোস্টেলে ঢুকতে পারছিল না, কিন্তু এই প্রথম সে লেট করে ফেলেছে, তাই তাকে এবারের মতো ঢুকতে দেওয়া হলো। তবে শর্ত দেওয়া হলো এরপর যেন এমন না হয়, যদি হয় তাহলে সারা রাত বাহিরেই থাকতে হবে। তাহনান শর্ত মেনে নিল আর কখনো এমন হবে না বলে কথাও দিল। তাহনান নিজের রুমে গিয়েই বিছানায় গা এলিয়ে দিল। প্রচণ্ড ক্লান্ত লাগছে তার, সব কেমন যেন বিষাক্ত ঠেকেছে। তাহনান হাতের পিঠে থাকা ঘড়িতে চোখ বোলালো, সঙ্গে সঙ্গে তার লামিয়ার কথা মনে পড়ে গেল সেই ছোট্ট ছোট্ট মন ভালো করার মতো চিরকুটগুলোর কথা। তাহনান সময় দেখে চোখ ফিরিয়ে নিল। রাত 12:30 বাজে। এই প্রথম তাহনানের পড়তে ইচ্ছে করছে না। এক সময় যেন মন সারাদিন বলতো পড়তে হবে। এই প্রথম সেই মন যেন অন্য কিছু বলছে, অন্য কিছু চাইছে, কিন্তু সেটা পাওয়া সম্ভব নয়। তাহনান উপুর হয়ে শুলো। তখন পাশের বেডে থেকে তার এক জুনিয়র উঠে এলো। তাহনানের পাশে বসে তার পিঠে হাত রাখলো। তাহনান ফিরে তাকালো, সঙ্গে সঙ্গে ফারহানকে দেখতে পেল। সে স্মিত হেসে বলল, এখনো জেগে আছো যে? তুমি যে তাড়াতাড়ি ঘুমাও। ফারহান তাহনানের কথার জবাবে বলল, আপনার দেরি দেখে ভাবলাম আপনি আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, আপনার সাথে দেখা করেই ঘুমাবো। ফারহানের কথার জবাবে তাহনান কিছু বলল না। ফারহান শুধালো, আপনার কি শরীর খারাপ ভাই? ফারহানের কথা শুনে তার মুখটা মলিন হয়ে গেল। বলতে ইচ্ছে করলো, শরীর তো নয়, মন ভীষণ খারাপ, কিন্তু তাহনান বলতে পারল না। সে স্মিত হেসে বলল, না, একটু টায়ার্ড লাগছে। ফারহান মাথা নাড়ল আর বলল, ও, কিন্তু আজ এত লেট কেন করলেন ভাই? তাহনান উঠে বসে ঘড়ি খুলতে খুলতে বলল, একটা জরুরি কাজ ছিল, শেষ করে আসতে লেট হলো। ও, তো খেয়েছেন? তাহনান ডানে বামে মাথা নেড়ে বলল, ক্ষুধা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। ফারহান মাথা নেড়ে সম্মতি জানালো আর বলল, ঠিক আছে ভাই, আপনি দ্রুত ঘুমিয়ে পড়েন, গুড নাইট। কথাটা বলে সে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। তাহনান চাপা দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ে গেল তার লামিয়ার দেওয়া সেই চিরকুটগুলোর কথা। সে বলেছিল মন খারাপের সময় চিরকুটগুলো পড়তে। তাহনান আর এক সেকেন্ডও দেরি না করে উঠে দাঁড়ালো। পরনের পাঞ্জাবিটা না খুলেই টেবিলের কাছে এগিয়ে গেল। পকেট থেকেই চাবিটা বের করে টেবিলের ডয়ারটি খুলল। তার থেকেই সেই ছোট্ট ছোট্ট চিরকুটে ভরা সিন্দুকটা বের করলো। সিন্দুকটা দেখে আপনি তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। সত্যিই চিরকুটগুলো কোনো ম্যাজিক আছে এই ছোট্ট মায়াবী সিন্দুকটাতে, নয়তো এক পলক দেখেই এত গাঢ় বিষণ্ণতা ছাপিয়ে কারো ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাহনান সিন্দুকটা নিয়ে বিছানায় গিয়ে বসলো। একে একে প্রতিটা চিরকুট পড়ল। সবগুলো চিরকুট পড়ে তার মনটা কিছুটা ভালো হলেও পরেক্ষণেই লামিয়ার কথা মনে পড়ে গেল। আবারও গাঢ় বিষণ্ণতা তাকে চেপে ধরল। তাহনান সিন্দুকটা পাশে রেখে দু হাতে মাথা চেপে ধরল। আগে কখনো তার এতটা মন খারাপ হয়নি, সে এতটা বিষণ্ণতার হাতছানি পায়নি। তাহনান তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সিন্দুকটা ডয়ারে রেখে সেখান থেকে লামিয়ার দেওয়া চিঠিটা তুলে নিল। এই চিঠিটা লামিয়া তার ঠিক কোন বিশেষ মুহূর্তে পড়তে বলেছে তা সে বোঝেনি। তবে আজকে কেন যেন মনে হচ্ছে এই চিঠিটা না পড়লে তার শান্তি লাগবে না, সে শান্ত হয়ে বসতে পারবে না। তাই সে চিঠিটা আজই পড়বে। তাহনান চিঠিটা নিয়ে বিছানার কোণে গিয়ে বসলো। কাঁপা হাতে ধীরে ধীরে চিঠিটা খুলতে লাগলো। সে জানে না এতে কি লেখা আছে, জানে না চিঠিটা পড়লে তার এই বিষণ্ণতা বাড়বে নাকি কমবে। তবে যাই হোক, আজকে সে চিঠিটা পড়বেই। তাহনান গভীরভাবে উপলব্ধ করলো এই প্রথম তার হাত কাঁপছে, তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে। দীর্ঘ 3 বছরের মেডিকেল লাইফে সে কখনো ভয় পায়নি। চোখের সামনে কত মানুষ এর দেহ ক্ষত বিক্ষত হতে দেখেছে। একবারও তো স্যারের পাশে দাঁড়িয়ে থেকে তাকে দিয়ে অপারেশন করিয়েছে, তখনও তার হাত কাঁপেনি। অথচ এই চিঠিটা পড়তে গিয়ে তার বুকের ধুকপুকুনি বেড়ে যাচ্ছে। তবে এটাই কি ভালোবাসা? তাহনান চিঠিটা খুলে পড়তে লাগলো। আমার জীবনে আপনার আগমনটা ছিল আকস্মিক।
এক মেঘলা শীতল সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির মতোই এসেছিলেন আপনি। প্রকৃত তখন বর্ষার প্রেমে মত্ত ছিল, চারদিকে ছিল বৃষ্টির স্নিগ্ধ পরশ। বাংলায় তখন আষাঢ়ে 11 দিন। সেই বৃষ্টিস্নাত সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির আগমনেরই প্রহর গুনছিলাম। আমি বরাবরই বৃষ্টি পাগলি। যখন আমি বৃষ্টির জন্য তীব্র থেকে তীব্র অপেক্ষা করছিলাম, ঠিক তখনই বৃষ্টির পূর্বে শীতল দমকা হওয়ার মতোই দরজায় কড়া নাড়লেন আপনি। আমি একটু অবাক হলাম, এই সময় কে এসেছে তা নিয়ে ভাবতে বসলাম। সাথে বিরক্ত হলাম, কারণ আমার অপেক্ষার মাঝে কেউ এসে ডাকলো যে। তবে দরজা খুলে আপনাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। সেবার ভয়ানকভাবে স্নিগ্ধতার পরশের মন হারালাম। সেই দিনের পর থেকে আমার প্রিয় বৃষ্টি দিন আরও অধিক প্রিয় হলো, যার কোনো কারণই পেলাম না। এরপর কতগুলো দিন পেরিয়ে গেল। স্নিগ্ধতা ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল। আমার পৃথিবীটা পাল্টে যেতে লাগলো। আমার কারণে অকারণে মন খারাপের বিষণ্ণ পৃথিবীটা স্নিগ্ধতায় ছোঁয়ার আচমকায় সুখময় হয়ে উঠল। আমি যেন এক পলকেই বদলে গেলাম। চঞ্চলতার খোলসে ঢাকা আমিটা সত্যিকারের চঞ্চল হয়ে উঠলাম। নিজের এহেন পরিবর্তনে আমি ভীষণ অবাক হলাম। এরপর একদিন হুট করে টের পেলাম, স্নিগ্ধতায় আমি ভয়ানকভাবে আসক্ত হয়ে পড়েছি। সেই বৃষ্টিনাথ সন্ধ্যায় প্রথম দেখায় শুভ্র মানবের প্রেমে পুরোপুরি মত্ত হয়ে গেছি। তাকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ব্যাস, তারপর যা হওয়ার তাই হলো। আমি পুরোই বদলে গেলাম। পুরনো বিষণ্ণ পৃথিবীটা ভুলে স্নিগ্ধ রাজ্যে ডুবে গেলাম। সেখানে চারিদিকে কেবল স্নিগ্ধতায় ছোঁয়া, রঙিন সব অনুভূতি, দুই চোখে কত স্বপ্ন, মন ভালোর কত গল্প। সেই স্নিগ্ধ পৃথিবীতে আমি এতটা সুখ খুঁজে পেলাম, যার সন্ধান আগে কখনোই পাইনি। ডাক্তার সাহেব, সেই স্নিগ্ধ সন্ধ্যাটি আমার জীবনের সবচেয়ে বড় উপহার জানেন, কারণ সেই সন্ধ্যায় আপনার দেখা পেয়েছি। আপনাকে পাওয়ার পর আমি বদলে গিয়েছি। নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি, স্বপ্ন পূরণ করতে শিখেছি, জীবনের অর্থ বুঝতে শিখেছি। সব কিছুতেই প্রথম হওয়ার জেদটা আবার ফিরে পেয়েছি। সেই সন্ধ্যাটা আমার জীবনে আসার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া জানিয়েছি। আজ 5ই আগস্ট, সেই শুভ্র মানবের জন্মদিন, যে আমার জীবনে হঠাৎ বর্ষার মতো এসে বর্ষা প্রেমিকের বর্ষা প্রতি ভয়ানক দুর্বল করেছে। আমার জীবনটা স্নিগ্ধ পরশে মাখিয়েছে, যে আমাকে সুখের রাজ্যের সন্ধান দিয়েছে। আর তারই জন্মদিন। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিন। এই দিনটা না এলে সেই শুভ্র মানবের দেখা পেতাম কি করে? আজকের দিনটার জন্য সৃষ্টিকর্তার নিকট এত শুকরিয়া। থ্যাংক ইউ শুভ্র মানব, আমার জীবনে আসার জন্য, নিজের অজান্তেই আমাকে ছোট্ট ছোট্ট খুশিগুলো দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। নিজেকে চিনতে শেখানোর জন্য, জীবনে অর্থ বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরা শেখানোর জন্য, স্বপ্ন দেখা শেখানোর জন্য। ধন্যবাদ আমাকে এত সাহস জোগানোর জন্য, আমার আত্মবিশ্বাসকে মজবুত করার জন্য। আমি জানি আপনি আমার আবদার পূরণ করে পাঞ্জাবিটা পরবেন, সেই জন্য এক আকাশ সমান ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ জাদুর মানব, আমাকে এইভাবে এক পলকে পাল্টে দেবার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ, আমার জীবনটা এতটা স্নিগ্ধতার পরশে স্নিগ্ধ করে তোলার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ, আমার জীবনে একটা সুন্দর রঙিন অধ্যায় হয়ে আসার জন্য। আমার জীবনে আগস্টটাকে এতটা বিশেষ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রতিটা দিন এত রঙিন করে দেবার জন্য, আমাকে আগস্টের মায়ায় ভোলানোর জন্য। থ্যাংক ইউ ফর কামিং ইনটু মাই লাইফ আগস্ট, ভেরি 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 থ্যাংক ইউ। শুভ্র মানব, আমার জাদুর মানব, আপনাকে ভালোবেসে আমার কোনো আফসোস নেই, বরং আপনার মতো কাউকে ভালোবাসতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আপনাকে ভালোবাসার পেছনে আমার নির্দিষ্ট কোনো কারণ নেই, তাই কারণ জানতে চাইলে বলতে পারবো না। এমনকি আপনাকে আমি কতটা ভালোবাসি আমি সেটাও বলতে পারবো না, কারণ ভালোবাসার মাপা যায় না। শুধু এতটুকু বলতে পারি, আমার ভালোবাসার গভীরতা অনেক, যা আমি আপনার থেকে দূরে থেকে বুঝতে পেরেছি। আপনার সাথে সাথে
আপনার সাথে কথা না বলে বুঝতে পেরেছি, আবার আপনার কাছে এসে আপনাকে নিবিড়ভাবে পরোক্ষ করেও দেখেছি। আর আপনাকে ভালোবেসে আমি সব করতে পারি, সব। ডাক্তার সাহেব, আপনি হয়তো আমাকে ভালোবাসেন না, নাই বাসতে পারেন। আমি আহামরি সুন্দরীও নই, আপনার তুলনায় নিতান্তই বাচ্চা একটা মেয়ে। এমন কাউকে আপনি পছন্দই না করতে পারেন। করতে হবে না, শুধু একটাই আবদার করব, আমি আপনাকে ভালোবাসি বলে আপনি দূরে চলে যাবেন না, আমার চোখের সামনেই থাকবেন। আপনার ভালোবাসা নাই পাই, আপনাকে চোখের সামনে দেখে আমি শান্তি পাবো। আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার চেয়ে আপনার গম্ভীর কথাগুলো শুনে আমি স্বস্তিতে নিঃশ্বাস ছাড়ব। আপনার কাছ থেকে প্রশংসা শুনে খুশি হওয়ার থেকে আপনার ধমকগুলোতে আনন্দ খুঁজে নেব। আপনার চোখে তাকিয়ে চোখের ভাষা পড়ার থেকে শান্ত চোখে তাকিয়ে আপনার নীরবতা দেখব। আপনার ভালোবাসা পেতে নয়, আপনাকে অনেকটা ভালোবাসতে চাই। আপনাকে পাওয়ার হয়তো কখনোই সম্ভব হবে না, কিন্তু কল্পনায় আপনাকে নিয়ে বাঁচতে চাই। আপনার সাথে ভালো থাকার চেয়ে আপনাকে ভালো থাকতে দেখতে চাই। নিজে খুশি থাকার চেয়ে আপনার খুশি, আপনার সুখ দেখে আনন্দে হাসতে চাই। এতটুকু তো পেতেই পারি, তাই না? এতটুকু থেকে অন্তত আমাকে বঞ্চিত করবেন না। তবে অনেক কষ্ট পাবো, ভেঙে পড়বো, তাই এতটুকু আমায় দেবেন। এতে আপনাতে আসক্ত এক সপ্তদোষী কিশোরী। চিঠিটা পড়ে তাহনান স্তব্ধ হয়ে গেল। এতটুকু একটা মেয়ে, এত গভীর অনুভূতি তাকে বাকরুদ্ধ করে দিল। সত্যিই মেয়েটা তাকে কতই না ভালোবাসে। বিনিময়ে সে তাকে কি দিল? বুক ভরা কষ্ট, হাহাকার, হারানোর যন্ত্রণা। যেই মেয়ে তাকে নীরবে ভালোবেসে যেতে চাই, তার সুখ, তার আনন্দ, নিজের সুখ খুঁজে নিতে চাই, আর যাই হোক তার ভালোবাসাতে কমতি থাকতে পারে না। আচ্ছা, তাহনান কি পারতো না কাছে থেকে, পাশে থেকে তাকে বোঝাতে? সে তো বলেই দিয়েছে তাহনান তাকে ভালো না বাসলেও যেন তার থেকে দূরে না যায়। সেখানে তাহনান তাকে ভালোবেসেও কি করে দূরে চলে এলো? তাকে এত কষ্ট দিল। সে যদি কখনো স্বপ্ন পূরণের থেকে সরে যেত, তাহনান কি পারতো না তাকে সেই পথে নিয়ে ফিরিয়ে নিতে? কেন পারতো না? অবশ্যই পারতো। তবে কেন সে সরে এলো? এই কথাগুলো আগে কেন তার মাথায় এলো না? তাহনান বুঝতে পারলো সে কত বড় ভুল করে ফেলেছে। নিজের করা একটা ছোট্ট ভুলের জন্য নিজে তো কষ্ট পাচ্ছেই, সাথে বাচ্চা মেয়েটাও কষ্ট পাচ্ছে। তাহনান চোখ বন্ধ করে দুই হাতে মুখ ঢেকে নিল। তার গাল বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা পানি। এই প্রথম নিজের কোনো সিদ্ধান্ত নিয়ে তাহনানের রাগ হচ্ছে, আফসোস হচ্ছে। মনে হচ্ছে কেন কাল চিঠিটা পড়ল না সে? কেনই বা লামিয়ার অবস্থাটা একবার ভাবলো না? কেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে একটুও ভাবলো না? তাহনানের সব বিষাক্ত লাগছে। সব রাগে জেধে পাশে থাকা ফোনটা ছুঁড়ে মারলো সে। ছুঁড়ে মারলো টেবিল ল্যাম্প, বালিশ, সব। ভাঙচুরের শব্দে জেগে গেল ফারহান। উঠে গিয়ে আলো জ্বাললো। লাইটের আলোই আলোকিত ঘরের বিধ্বস্ত অবস্থা দেখে অবাক হলো সে। ছুটে এলো তাহনানের কাছে। তাহনানের বা হাত থেকে তখন রক্ত ঝরছে। টেবিল ল্যাম্পটা চেপে ধরে ছুঁড়ে মেরেছে সে, যাতে করে ল্যাম্পের সাথে হাত কেটে গিয়েছে। ফারহান তা দেখে ব্যস্ত হয়ে পড়ল। দৌড়ে গিয়ে তার কাছে থাকা ফার্স্ট এড বক্সটা নিয়ে তাহনানের কাছে ফিরে এলো। তাহনান এর হাত টেনে নিয়ে রক্ত পরিষ্কার করে ক্ষত স্থানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় তাহনান নীরব হয়ে রইল, মুখ দিয়ে একটাও শব্দ করল না। স্থির দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। ব্যান্ডেজ শেষে ফারহান ফিরে তাকালো। তাহনানের মুখশ্রী দেখে একটু ভাবুক হলো। বেশ কিছুক্ষণ নীরবে তাহনানকে পরক্ষণ করে শুধালো। কি হয়েছে ভাই? কোনো সমস্যা? কি কারণে রেগে আছেন? ফারহানের প্রশ্নের কোনো জবাব দিল না তাহনান, এমনকি ফিরেও তাকালো না। ফারহান আগের মতোই বলল, কোনো সমস্যা হলে বলেন ভাই, ছোট ভাই হিসেবে হেল্প করার চেষ্টা করব। ফারহানের কথা শেষ হতেই মুখ খুলল তাহনান, তবে তার দিকে তাকালো না। নিচে তাকিয়েই গম্ভীর স্বরে বলল, আপাতত আমি একটু একা থাকতে চাই ফারহান।
ফারহান আর কথা বাড়ালো না। কিছুটা আন্দাজ করতে পারলো হয়তো সে তাহনানকে একা থাকার সুযোগ করে দিয়ে উঠে গেল। যাওয়ার আগে বলে গেল, রাগের বশে নিজেকে কষ্ট দিয়েন না ভাই, এটা উচিত না। তাহনান উপর নিচ মাথা নাড়ালো। ফারহান গিয়ে শুয়ে পড়ল। তাহনান চিঠিটা খুব যত্ন করে তুলে রাখলো। ডয়ারে তালা লাগিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতের মেঘলা আকাশে তাকিয়ে লামি আর বলা কথাগুলো ভাবতে লাগলো। আশ্চর্যজনক হলেও সত্যি, আজও বৃষ্টির স্নিগ্ধ সন্ধ্যা ছিল। তাহনান মলিন হাসলো, মৃদু স্বরে বলল, অজান্তেই এমন এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমাদের প্রথম দেখা হয়েছিল। একে অপরের মনের জায়গা নিয়েছিলাম। অজান্তেই দুটো মনের মিলন হয়েছিল। আজ তেমনই এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমাদের বিচ্ছেদ হলো। দুজন একই পথের পথিক হয়েও আজ ভিন্ন পথে পাড়ি জমালাম। যেখানে আমাদের এই গল্প শুরু হয়েছিল সেখানেই গল্প শেষ হলো। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ, সাথে এটাও জানি আমার প্রতি তীব্র অভিমান জমেছে। তবে তুমি কি জানো, তোমার থেকেও কয়েকগুণ বেশি কষ্ট আমার হচ্ছে। তোমার ওই মায়াবী চোখে মায়ের বদলে অভিমানী চাহনের কথা ভাবতেও আমার বুক কাঁপছে। শোনো অভিমানী, তোমার চোখের মায়াবী দৃষ্টি আমার অধিক প্রিয়। সেই দৃষ্টিতে আমি ডুবে যাই বারংবার। তোমাকে কষ্টে নয়, সুখে রাখে আমার লক্ষ্য ছিল। তোমার চোখের পানি নয়, ঠোঁটের কোণে হাসি আমার প্রিয়। শোনো শোনো শুভ্র মানবের প্রেয়সী, এবার মতো ক্ষমা করা যায় কি? একবার শুধু দাও সুযোগ, অভিমান করার দেব না পথ। দেখতে দেখতেই কেটে গেল 6 মাস। পাল্টে গেল তাহনান। পড়ুক ছেলেটা হুট করেই পড়াশুনোয় ভীষণ অমনোযোগী হয়ে গেল। ক্লাসে গিয়ে ঠিকমতো মন দিতে পারল না। রুমে ফিরে একটা বারও বই হাতে বসতে ইচ্ছে হলো না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে হলো না, ঠিকঠাক ঘুম হলো না, সব নাতে আটকে গেল। বড্ড গোছালো ছেলেটা হঠাৎ করেই অগোছালো হয়ে গেল। আগের থেকেও নীরব হয়ে গেল। আগে টুকটাক কথা বললেও এখন প্রয়োজনের বাহিরে কারো সাথে কথা বলেনি। তার সব কিছুই কেমন হয়ে গেল। মাত্র 6 মাসের ব্যবধানে তাহনানের এমন অবস্থা হলো। সেদিন রাতে চিঠিটা পড়ার পর থেকেই তাহনানের সব বদলে যেতে লাগলো। সে পুরোপুরি বদলে গেল। পরের দিন সন্ধ্যায় লামিয়ার সাথে দেখা করার পর, হ্যাঁ সেদিন রাতের পর তাহনান ঠিক করেছে যে লামিয়ার সাথে দেখা করবে। এমনকি পরের দিন সকালে লামিয়ার বাসাতেও গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লামিয়াকে পায়নি। ফ্ল্যাশব্যাক। সারা রাত নিঘুম কাটিয়ে সকাল নাগাদ চোখে লেগে এলো তাহনানের। যতক্ষণে তার ঘুম ভাঙল ততক্ষণে 10টা বেজে গিয়েছে। তাহনান উঠে চটজলদি তৈরি হয়ে লামিয়াদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। এই প্রথম সে ক্লাস মিস করলো। লামিয়ার বাসায় গিয়ে সে জানতে পারলো লামি আর কলেজে গিয়েছে। তার প্রাণীবিজ্ঞান ব্যবহারিক জমা দিতে হবে আজকে। তাহনান ফিরে আসতে চাইলে লামি আর মা তাকে কিছুক্ষণ বসতে বলে রান্নাঘরে যান। আর এই সুযোগে তাহনান একটা চিঠি লিখে ছোট্ট করে ভাঁজ করে তার মিতার খাঁচার সাথে আটকিয়ে রেখে এসে আবার জায়গায় বসে পড়ে। কারণ সে জানে লামিয়া কলেজ থেকে ফিরেই মিতার কাছে যাবে। কিছুক্ষণ পর আমিরজান বেগম নাস্তা হাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। নাস্তার ট্রেটা তাহনানের সামনের টি টেবিলে রেখে তাকে উদ্দেশ্য করে বললেন, নাও বাবা, খেয়ে নাও। তাহনান মৃদু হেসে বলল, এসবের কি প্রয়োজন ছিল আন্টি? আমিরজান বেগম তাহনানের কথার জবাবে মুচকি হেসে নাস্তা এগিয়ে দিল। তাহনান কি করবে বুঝতে পারছে না। একে তো তার খেতে ইচ্ছে করছে না, আবার খাবার সামনে থেকে ফিরিয়েও দিতে নেই। তবে নীরবে বসে থাকতে দেখে আমিরজান বেগম তাড়া দিয়ে বললেন, কি হলো, খাও। তাহনান মুচকি হেসে মাথা নাড়ল। তারপর হালুয়ার বাটিটা তুলে নিল। 1 চামচ হালুয়া মুখে দিতেই সেই পরিচিত স্বাদ খুঁজে পেল। রোজ রোজ লামিয়ার হাতে রান্না খেতে খেতে লামিয়ার রান্নার স্বাদ তার পরিচিত। বলা চলে সে তাতে অভ্যস্ত। তাই তাহনানের বুঝতে বাকি রইল না যে হালুয়া বানিয়েছে। তাহনান মনে মনে খুব খুশি হলো। সে হালুয়া শেষ করে পানিটা খেলো। আমিরজান বেগম বললেন, শুধু হালুয়া খেলে যে, গোস্ত দিয়ে লুচিটা খাও। তাহনান না করতে গিয়েও থেমে গেল। তার অবচেতন মন বলল, মিস করিস না,
হতে পারে এটা তোর প্রেয়সীর হাতে বানানো। তাহনান চট জলদি লুচি আর তরকারিটা খেতে লাগলো। খাওয়া শেষে সে মনে মনে ভীষণ খুশি হলো। প্রিয়তমার দেখা না পেলেও তার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হওয়ার জন্য সে আল্লাহর কাছে শুক্রিয়া জানালো। তারপর আমিরজান বেগমকে উদ্দেশ্য করে বলল, লামের কাছে একটু দরকার এসেছিলাম আন্টি। আসলে আমার ফোনটা ভেঙে গিয়েছে তো, তাই কল দিতে পারেনি, কিন্তু ওকে তো বাসায় পেলাম না। আপনি একটু কষ্ট করে ওকে বলিয়েন আমার সাথে একটু যোগাযোগ করতে। আমিরজান বেগম ডানে বামে মাথা নেড়ে বললেন। ঠিক আছে বাবা। তার কথা শেষে তাহনান তাকে বিদায় দিয়ে উঠে এলো। পুরোটা সময় আমিরজান বেগম এর কথা শুনে তাহনানের যা মনে হলো কালকের ঘটনার কিছুই লামিয়া তার মাকে বলেনি, তাই তাহনানও আর কিছুই বলেনি, কারণ সে চায় সব আগের মতো হবে। লামিয়াকে আবার ও পড়াবে, সব সময় লামিয়ার সাথে আর পাশে থাকবে। ভালোবাসা প্রকাশ করে না হলেও গভীর নীরবে ভালোবেসে। কিন্তু মানুষের সব ইচ্ছে পূরণ হয় না, তার এই ইচ্ছেটাও হয়তো তেমনই কোনো ইচ্ছের সামিল ছিল। তাহনানির ভাবনাই সত্যি হলো। লামিয়া কলেজ থেকে ফিরেই আগে মিতার কাছে গেল। মিতা তার মন খারাপের সঙ্গী। সে নিজের বিষণ্ণতা কারোর সাথে শেয়ার করতে পারে না, কাউকে বলতে পারে না আমার ভীষণ মন খারাপ। একমাত্র মিতাই যে তার মন খারাপের কথাগুলো জানতে পারে, তার বিষণ্ণ সময়টাতে তার পাশে থাকতে পারে। লামিয়া বারান্দায় পা রাখতেই মিতা চেঁচিয়ে উঠল, বলতে লাগলো, বন্ধু, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। মিতার কথাগুলো লামিয়া ভ্রু কুচকে আশেপাশে তাকালো। সেদিন তাহনানকে যেই বাসাতে দেখেছিল সেখানেও তাকালো, কিন্তু তাহনানকে দেখতে পেল না। তার এদিক ওদিক তাকানোর মাঝে মিতা আবারও বলল, বন্ধু, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। লামিয়া এবার মিতার দিকে ভ্রু কুচকিয়ে তাকালো। তখন মিতা তার খাঁচায় আটকানো কাগজটার দিকে তাকিয়ে আবার বলল, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। লামিয়া এবার কিছু একটা ভাবলো, তারপর বড় বড় পা ফেলে খাঁচার কাছে গিয়ে মিতার দেখানো কাগজটা বের করতেই মিতা থামলো। লামিয়ার এবার সন্দেহ হলো। সে চিন্তা ভাবনা সব পাশে রেখে ভাঁজ করা কাগজটা খুলল। শুরুতেই তার চোখ আটকে গেল বড় বড় অক্ষরে করা সম্বোধনে। লামিয়া থমকালো, অবাক হয়ে তাকিয়ে রইল চিঠিটাতে। এইভাবে কয়েক সেকেন্ড পেরিয়ে গেল, কেটে গেল কয়েক মিনিট। এরপর হুট করেই লামিয়ার ধ্যান ফিরল। সে চিঠিটা পড়তে লাগলো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। হয়তো আমার এই চিঠি বা আমি স্বেচ্ছায় তোমার সাথে কথা বলবো তার কোনোটাই তুমি আশা করোনি। তবে তোমার সাথে আমার কিছু কথা আছে যা না বললেই নয়। আজকে সন্ধ্যে 6টায় আমি রবীন্দ্র সরোবর অপেক্ষা করব। আশা করি তুমি আসবে। ইতি, ডাক্তার সাহেব। চিঠিটা দেখে লামিয়া একটু অবাক হলো। সে যেন বিশ্বাসই করতে পারছে না তাহনান তাকে চিঠি লিখেছে, তার সাথে দেখা করতে চাইছে। কিন্তু তাহনান কি এমন বলতে চায় তাকে? গাড়ির হর্নে ধ্যান ভাঙলো লামিয়া। সে বাঁ হাতে থাকা ঘড়িটাতে চোখ বোলালো। বিকেল 5টা বাজে, হাতে 1 ঘন্টা সময় আছে। সে মিতার দিকে তাকালো। মিতা তখন পানি খাচ্ছিল। সে ডাকলো, মিতা। তার ডাকে মিতা চোখ খুলে তাকালো। লামিয়া বলল, ডাক্তার সাহেব এসেছিল? মিতা লাফিয়ে লাফিয়ে বলল। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। মিতার কথার অর্থ বুঝতে পেরেই লামিয়া হেসে ফেলল। মনে মনে সে ভীষণ খুশি হলো এই ভেবে যে তাহনান স্বেচ্ছায় তার সাথে কথা বলতে চাইছে। লামিয়া খুশি মনে ঘরে ফিরে গেল। পরেক্ষণেই তার কালকের সন্ধ্যার কথা মনে পড়ল। তার মনটা গাঢ় অভিমানে ছেয়ে গেল। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে যাবে না। কিন্তু তার এই সিদ্ধান্তটা বেশিক্ষণ টিকল না। মনটা যে বড় নির্লজ্জ, নয়তো কাল এত কিছু বলার পরও একটা চিঠি দেখে সব ভুলে যায়। লামিয়া তপ্ত শ্বাস ফেলে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াতেই আমিরজান বেগম ঘরে ঢুকলেন আর বললেন, ইব্রাহিম এসেছিল, তোর সাথে নাকি জরুরি কথা আছে। ওর ফোন ভেঙে গিয়েছে বলে তোকে কল করতে পারিনি, তাই সকালে বাসায় এসেছিল, কিন্তু তোকে পায়নি, বলেছে কোনোভাবে যোগাযোগ করতে। মায়ের কথায় লামিয়ার হ্যাঁ সূচক মাথা নেড়ে কাপড় হাতে ওয়াশরুমে ঢুকে গেল।